যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, বিশেষ করে যদি আপনাদের এই 4টি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, উঠে যেতে চলেছে এই 4টি সরকারি ব্যাংক। তো সেক্ষেত্রে এই সমস্ত ব্যাংকে যদি আপনাদের টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে তখন আপনাদের জমা টাকার কি হবে, কি করবেন আপনি তখন? ব্যাংকগুলি উঠে গেলে আপনি কাউকে টাকা দিয়ে রেখেছেন, ব্যাংকে আপনাদের এফডি করা রয়েছে, তো সেই সমস্ত এফডির হবেটা বা কী, বা কোন ব্যাংকগুলো উঠে যাচ্ছে, কেনই বা উঠে যাচ্ছে, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন। বন্ধুরা, বেশ কিছুদিন আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে দেশের 4টি বড় সরকারি ব্যাংক উঠে যেতে চলেছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে একটা লক্ষ্যমাত্রা দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, সেই কারণে সরকার ফের একবার হাত দেবে পাবলিক সেক্টর ব্যাংকগুলোতে। আমরা সবাই জানি যে 2020 সালে লাস্টবার ব্যাংক মার্জার হয়েছিল। তো সেইবার কোন কোন ব্যাংকের সাথে কোন কোন ব্যাংকের মার্জার হয়েছিল সেটা কি আপনি জানেন? যদি জেনে থাকেন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, গত মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে ভারতের একাধিক বড় এবং বিশ্বমানের ব্যাংকের প্রয়োজন। তখনই আন্দাজ করা হয়েছিল যে সরকার হয়তো ইতিমধ্যে ব্যাংক একত্রীকরণের কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ এবার কি হবে, তো আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ এই যে ব্যাংকগুলোর কথা আমি আপনাদের কিছুক্ষণ পরে বলবো, এই ব্যাংকগুলোতে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, তাহলে এই ব্যাংকগুলো না এবার মার্জার হতে চলেছে। মার্জার মানে এর আগে যে হয়েছিল মার্জার, তো সেই সমস্ত ব্যাংকের মার্জার হতে চলেছে। তো মার্জার যদি হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনাদের কী কী লাভ, কী কী ক্ষতি, সেটাও কিন্তু আমি আপনাদের জানাবো। জাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অফ মহারাষ্ট্র, এই 4টি ব্যাংককে অন্য যে বড় ব্যাংক রয়েছে, তো সেই বড় ব্যাংকের সাথে মিলিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই 4টি ছোট সরকারি ব্যাংক, বড় বড় যে সরকারি ব্যাংক রয়েছে, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, এরাই তো ভারতবর্ষের মোটামুটি প্রথম 3টি ব্যাংক সরকারি ব্যাংকের মধ্যে। তো এই 3টি ব্যাংকের সাথে এই ছোট ব্যাংকগুলোকে মিলিয়ে দেওয়া হবে, এই ঠিক যেমন 2020 সালে লাস্ট মার্জার হয়েছিল। বর্তমানে দেশে 12টি পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে। একমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্পত্তির নিরিখে বিশ্বের সেরা 50টি ব্যাংকের তালিকায় 43 নম্বরে রয়েছে। অর্থাৎ ওয়ার্ল্ডের যে টপ ব্যাংকগুলো রয়েছে, সেই টপ ব্যাংকের যে জেপি মর্গান যেমন রয়েছে ফার্স্ট সেকেন্ডের মধ্যে, তো তেমনি 43 নম্বরে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নাম, এবং ভারতবর্ষের একমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় যার নাম টপ 50-র মধ্যে রয়েছে। তো বেসরকারি ব্যাংক হিসাবে এইচডিএফসি ব্যাংক 73 নম্বর স্থানে রয়েছে বেসরকারি ব্যাংকের মধ্যে। তবে সরকার চাইছে যে দেশের ব্যাংকগুলিকে আরও উন্নত করতে, এবং সেই কারণে এবার একত্রীকরণের ভাবনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর আগে 2019 সালের অগাস্ট মাসে মেগা মার্জারের ঘোষণা করা হয়েছিল, এবং 1 এপ্রিল 2020 থেকে মেগা মার্জার হয়ে গিয়েছিল। তো সেই সময়তে কোন কোন ব্যাংক একসাথে হয়েছিল সেটা তো আপনাদের কোশ্চেন রেখেছি, কমেন্ট বক্সে জানাবেন। তো এবার প্রশ্নটি হচ্ছে, যদি ব্যাংক মার্জার হয়, তাহলে আপনাদের যে জমা টাকা রয়েছে বা আপনাদের যে এফডি রয়েছে, অথবা আপনি ধরুন ব্যাংক থেকে লোন নিয়ে রেখেছেন, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে অথবা ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আপনি লোন নিয়ে রেখেছেন, তাহলে সেগুলোর কি হবে? তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে ব্যাংক যদি মার্জার হয়, তাহলে সেক্ষেত্রে কাস্টমারের কিন্তু খুব একটা সমস্যা হবে না। ধরুন এটা হতে পারে যে আপনি গেলেন, তো মার্জারের জন্য তো একটা প্রসেস হয়, সফটওয়্যার মার্জার হয়। তো সেক্ষেত্রে এমনটা হতে পারে যে আপনি ধরুন কিছুদিন ব্যাংকে গেলেন, সার্ভিস ঠিকঠাক পেলেন না। ধরুন আপনি টাকা তুলতে গেলেন, আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হলো। আপনি এনইএফটি করতে গেলেন, কিছুক্ষণ ওয়েট করতে হলো। আপনি ধরুন নতুন অ্যাকাউন্ট খুলতে গেলেন, আপনাকে কিছুদিন ওয়েট করতে হলো। এগুলো ধরুন ছোটোখাটো জিনিস হতে পারে। এছাড়া আপনাদের যে টাকা জমা রয়েছে, সেই জমা টাকার কোনো সমস্যা হবে না। আপনি টাকা এটিএম থেকে তুলতে পারবেন, আপনি টাকা ইউপিআই দিয়ে ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে যে আপনাদের জমা টাকা চলে যাবে তেমন কিছু হবে না। ঠিক তেমনি যদি আপনাদের কোনো এফডি থাকে, তাহলে সেক্ষেত্রে এফডিরও কোনো সমস্যা হবে না। তার কারণ কি, ব্যাংকের নাম চেঞ্জ হচ্ছে, কিন্তু ব্যাংক তো থাকছে। এরকমভাবে আগের মার্জারের সময় আমরা দেখেছি যে এফডির ক্ষেত্রে, এমনকি যদি আপনাদের ব্যাংকের লোনেরও নেওয়া থাকে, তো সেক্ষেত্রেও আপনাদের কোনো সমস্যা হবে না। শুধুমাত্র সমস্যা কী হবে, যে আপনাদেরকে ধরুন একটা সময় পরে আপনাদের যে পুরনো চেক বই রয়েছে, ধরুন এক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ধরুন অন্য কোনো ব্যাংকের সাথে মার্জ হলো, তো তখন তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নাম থাকবে না। তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার চেক ধরুন 2-3 বছর ভ্যালিড থাকবে, তারপরে তো চেক আপনাকে চেঞ্জ করতে হবে। তো ধরুন আপনি জানেন না, আপনি ধরুন রেখে দিয়েছেন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার চেক, ধরুন 6-7 বছর পরে একটা টাকা তোলার কথা মনে পড়লো, আপনি ওই চেক নিয়ে গেলেন টাকা তুলতে, তো বা এনইএফটি করতে বা আরটিজিএস করতে বা ডিডি করতে, যাই হোক। তো সেই সময় আপনাকে বলবে যে এই চেকটা
তো অনেকদিন আগে ইনভ্যালিড হয়ে গেছে, আপনাকে নতুন করে আবার চেকের জন্য অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এই সমস্ত কিছু খুব সূক্ষ্ম ঝামেলা হতে পারে, যেমন আপনাকে নতুন করে পাসবই নিতে হবে। তো এমনটা নয় যে এখনই মার্জার হয়ে গেল কালকে আমি পাসবইয়ের জন্য চলে যাই, এমনটা ব্যাপার নয়। আপনি যখনই যাবেন আপনাকে পাসবই দিয়ে দেবে, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এমনটা হবে যে আপনাদের IFSC কোড চেঞ্জ হবে। ধরুন আপনি ওই অ্যাকাউন্ট নাম্বার কোনো এক জায়গাতে দেওয়া রয়েছে, প্রতি মাসে ওখান থেকে টাকা আসে বা আপনি টাকা পাঠান, তো কোনো সমস্যা নেই। তো এবার যদি IFSC কোড চেঞ্জ হয় তাহলে তো আপনাকে ওখানে গিয়ে IFSC কোডটাকে নতুন করে দিতে হবে। তো সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে যে IFSC কোড আপনাকে আবার নতুন করে আপডেট করতে হবে। তার মানে কিন্তু এটাও নয় যে সঙ্গে সঙ্গে পরের দিনে আপনাকে IFSC কোড চেঞ্জ করতে হবে। আপনাকে IFSC কোড চেঞ্জ করার জন্য একটা টাইম ফ্রেম দেবে ব্যাংক, সেই টাইমের মধ্যে আপনাকে IFSC কোড চেঞ্জ করতে হবে। যেমন আমরা রিসেন্টলি দেখেছি যে গ্রামীণ ব্যাংকের মার্জার হয়েছে। পশ্চিমবঙ্গে 3টি গ্রামীণ ব্যাংক ছিল, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। 3টে ব্যাংক এক হয়েছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক বলে একটা ব্যাংক হয়েছে। তো সেক্ষেত্রে তো কাস্টমারদের খুব একটা হয়রানি হয়নি। কিছুদিন হয়েছে, 2-1 দিন, যে সার্ভার খারাপ বা লিঙ্ক ছিল না সেই সমস্ত ক্ষেত্রে, এছাড়া কিন্তু কোনো খুব একটা কিন্তু সমস্যা হয়নি। তো এক্ষেত্রে আপনাদের লাভ কী হবে? লাভ ধরুন আপনি আরও কম ইন্টারেস্ট রেটে আপনি লোন পেয়ে যাবেন, ঠিক আছে। এছাড়া ধরুন আপনি আরও অনেক এক্সপ্যানশন পেলেন। ধরুন আপনার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে, সেন্ট্রাল ব্যাঙ্ক ধরুন একটা ব্যাংকের সাথে মার্জ হয়ে গেল। তো সেক্ষেত্রে ধরুন আপনি যেখানে গেলেন সেখানে সেন্ট্রাল ব্যাংকের ATM নেই, তো আপনি ওই ব্যাংকের ATM অ্যাক্সেস করে আপনি টাকা তুলতে পারবেন। যদি আপনি এখন প্রশ্ন করেন যে এটা তো আগেও ছিল, নতুন কি? আমার কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট রয়েছে, আমি তো ব্যাঙ্ক অফ বরোদার ATM থেকেও টাকা তুলতেই পারি। কিন্তু ব্যাপারটি রয়েছে একটা মানে নিজস্ব ব্যাংকের অন্য ব্যাংকে, নিজস্ব ব্যাংকে আপনি 5 বার পর্যন্ত ফ্রি ট্রানজাকশন করতে পারবেন, অন্য ব্যাংক হলে সেটা 3 বার করতে হবে। নিজের ব্যাংকের যদি আপনার টাইম চেঞ্জ হয়, মানে যদি আপনাদের লিমিট পার হয়ে যায়, চার্জ কম কাটবে, অন্য ব্যাংকের হলে কী হবে, চার্জ বেশি কাটবে। অর্থাৎ এক্ষেত্রে কিছু একটা মানে সমস্যা রয়েছে যেগুলো হবে না। এছাড়া ধরুন কেউ আপনাকে চেক দিল, আপনি ধরুন ব্যবসা করেন, তো আপনি চেক দিল, আমি সেই চেক আপনি ক্লিয়ারিংয়ের জন্য দিলেন, তো এক্ষেত্রে সময় লাগে। NEFT করতে দিলেন, সময় লাগে। কিন্তু নিজের ব্যাংক কী হলে কী হবে, ধরুন আপনি 4টে ব্যাংকের সাথে আপনি কাজ করেন, তো সেক্ষেত্রে ধরুন 4টি ব্যাংক এখন একটা হয়ে গেল, তো কী হবে, জাস্ট আপনাকে একটা ট্রান্সফার দেবে, হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদেরও সমস্যা কমবে, কারণ চেক যদি ক্লিয়ারিংয়ের জন্য যায়, নর্মালি তো এখন ডেতে হয়ে যাচ্ছে, কিন্তু তাও অনেক সময় লেট হয়ে যায়। কিন্তু যদি আপনার ব্যাংক যদি মার্জার হয়ে যায় তাহলে এই সমস্যাগুলো মিটবে, NEFT এগুলো কম হবে, জাস্ট আপনি ট্রান্সফার করে দেবেন, ট্রান্সফার করতে তো বেশিক্ষণ লাগে না, তো সেটা হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের লাভ অনেক হবে, ক্ষতি কিচ্ছু হবে না, অর্থাৎ আপনারা আরও ভালো সার্ভিসও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।